জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত পুরী প্রবেশ এবং রানী ও মথুরের সঙ্গে পরিচয়, এই অধ্যায় থেকে আমরা পাঠ করছিলাম। গতদিন প্রথম দিন পাঠ করেছি, আজ পাঠ করব দ্বিতীয় দিন। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 48। গত দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর দাদার কাছে এসেছেন, অর্থাৎ পুরী বা এই মা ভবতারিণীর মন্দির দক্ষিণেশ্বরে এসেছেন, সেখানে ঘুরছেন, হাঁটাচলা করছিলেন। এমতাবস্থায় মথুর বাবু হঠাৎ করে তাকে দেখেছেন, দেখে রামকুমারকে জিজ্ঞাসা করেছেন, দাদা রামকুমারকে জিজ্ঞাসা করেছেন যে এখানে বেশ একজন নবীন ব্রহ্মচারীর মতো অল্প বয়স্ক একটি সুন্দর দর্শন যুবককে দেখলাম, ওটি কে? তখন রামকুমার বললেন যে ওটি আমারই ছোট ভাই। দেখে মথুর বাবুর মনে খুব ভালো লাগলো, ভাবলেন এইরকম একজন কাউকে যদি কালী মন্দিরের পূজারী হিসেবে পাওয়া যেত। এইটুকুই ঠিক, এতটুকুই পড়েছিলাম। তারপর দেখেছিলাম যে ঠাকুর আগাগোড়া মূর্তি তৈরি করতেন ভালোভাবে, গ্রামেও করতেন, ছোটবেলাতেও করতেন। তো এইখানে তিনি নিজের পুজোর জন্য একটি শিব মূর্তি গড়েছেন এবং সামনে তার ষাঁড়টি বসে আছে, সেরকম ভাবে একটি মূর্তি গড়েছেন। সেই মূর্তির জটা, সাপ গলায় জড়িয়ে আছে, ত্রিশূল এবং জটার পাশে যে চাঁদ, এইগুলো সব এত নিখুঁত ভাবে করেছেন এবং মূর্তিটিও হয়তো গঙ্গামাটি দিয়ে করেছেন, একটু বড়ই করেছিলেন, ফলে দেখে বোঝা যাচ্ছে না সেটি মূর্তি না সত্যি। যতই চোখ খুলে দেখা যাক, কিন্তু মনে সেই ভ্রম লেগে যাচ্ছে, অর্থাৎ ভুল হয়ে যাচ্ছে, এটি মূর্তি না সত্যি, মানে সত্যি কোনো মূর্তি বসে আছে, জীবন্ত না কোনো পুতুল টাইপের, কিছু বোঝা যাচ্ছে না। এই অবধি আমরা গতদিনের পাঠে দেখেছিলাম। আজকে তার পরের অংশ পাঠ করছি। মথুর বাবু মন্দিরে ঘুরে বেড়াচ্ছেন, তিনি এখনো এই মূর্তি দেখেননি, কিন্তু ঠাকুর তৈরি করেছেন মূর্তিটি দিয়ে, কোথাও গেছেন হয়তো। এমতাবস্থায় মথুর বাবু এসেছেন মন্দিরে, ওখানে ঘুরছেন, হাঁটাচলা করছেন। সেই সময়ের ঘটনা আমরা আজ পাঠ করছি। ভ্রমিতে ভ্রমিতে পুরী মধ্যে শ্রীমথুর, অবাক হইল দেখি কীর্তি শ্রী প্রভুর। মাটির বানানো শিব সঠিকের প্রায়, কৈলাস হইতে যেন উদয় ধরায়। কি দিয়া গড়িলা প্রভু, কি দিলা ভিতরে, কি হেরিয়া দর্শকের মন প্রাণ হরে। কি দেখিল দর্শক বলিব কেমনে, আখি মুদি দেখো মন হৃদয় দর্পণে। একটু আমরা যদি চোখ বন্ধ করে চিন্তা করি, তাহলে দেখব গঙ্গা মাটি দিয়ে তৈরি করেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব, তখন তার যুবক বয়স। তিনি প্রায় মানুষের সমানই একটি মূর্তি তৈরি করেছেন গঙ্গা মাটি দিয়ে, শিবের মূর্তি, এবং সেটিতে ত্রিশূল হাতে ধরা, ডমরু অর্থাৎ ডুগডুগিটাও আছে, শিবের মাথায় জটা আছে, জটার পাশ থেকে অর্ধচন্দ্রাকৃতি চাঁদটি আছে, গলায় সাপ জড়ানো। এই সমস্ত কিছু এত নিখুঁত ভাবে বানিয়েছেন যে হাঁটতে হাঁটতে মথুরবাবু হঠাৎ দেখে চমকে গেছেন যে কে বানালো এটি, এবং এমন ভাবে বানিয়েছেন যে এর ভেতরে কি দিল, যেন প্রাণ আছে বলে মনে হচ্ছে। তাই এই যে দর্শক অর্থাৎ মথুরবাবু এখানে যে কি দেখলেন, সেটি পুথিকার বলছেন, কি দেখিল দর্শক বলিব কেমনে, আখি মুদি দেখো মন হৃদয় দর্পণে। হৃদয় দিয়ে দেখো, চোখ বন্ধ করে, তাহলে স্পষ্ট ভাবে দেখতে পাবে যে ঠাকুর কি সেটি বানিয়েছেন। ভক্ত মনোহর প্রভু কৌশলী অপার, নরবুদ্ধি দিয়া তার কার্য বুঝা ভার। লইয়া মৃন্ময় মূর্তি মথুর আপনি, দ্রুত উতরিল যথা রানী রাসমণি। পুলকিত পূর্ণিত হৃদয়ে হৃদে বিস্ময়ের ভার, কহে কারিগর যেন সমকক্ষ তার। ভুবন মাঝারে কোথা আছে বিদ্যমান, কে তিনি গঠন যার মূরতি সুঠাম। তিনি ওই মূর্তিটি দেখে সঙ্গে সঙ্গে সেটি নিয়ে দৌড়ে গেলেন যেখানে রানী রাসমণি ছিলেন। সেখানে গিয়ে তিনি আনন্দিত হয়েছে, বিস্ময় এবং আনন্দ দুটোই একসাথে তার মিলিত ভাবে তিনি বলছেন, দেখুন দেখুন, এইরকম যে মূর্তি তৈরি করতে পারে তার সমকক্ষ এখানে এই কোথাও আর কি কোথাও পাওয়া যাবে। কে তিনি গঠন যার মূরতি সুঠাম, ভুবন মাঝারে কোথা আছে বিদ্যমান। এটি যিনি বানিয়েছেন তার সমকক্ষ এখানে আর কেউ আছে বলে মনে হয় না।
কিন্তু ঘটনাক্রমে তখন কি হচ্ছে, ঠাকুর তখন ওই মন্দিরেই আছেন। ভাগ্য বলে কারিগর পুরীর ভিতর, শ্যামার পূজারী যিনি তার সহোদর। তিনি মথুরবাবু রাসমণিকে বলছেন, যিনি এটি বানিয়েছেন, কে বানিয়েছেন জানেন? যিনি আমাদের এখানে মায়ের পূজারী রামকুমার চট্টোপাধ্যায়, তারই ভাই এটি বানিয়েছেন। তিনি কেমন দেখতে রানীর কাছে অর্থাৎ শাশুড়ি মায়ের কাছে মথুরবাবু বর্ণনা করছেন ঠাকুরের সম্বন্ধে। নবীন বয়স, বেশ ব্রহ্মচারী প্রায়, দর্শনে মন প্রাণ মুগ্ধ হয়ে যায়। মনে লয় তাই যদি কালীর সেবনে পুরী মধ্যে রাখা যায় অতি অল্প দিনে, জাগরিত করিতে পারেন শ্যামামায়, এমন প্রতীত হয় তাহারে জাগরিত করিতে পারেন শ্যামামায়ে, এমন প্রতীত হয় তাহারে দেখিয়ে। তিনি মাকে বলছেন অর্থাৎ রানী রাসমণিকে বলছেন যে তাকে দেখে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে তাকে যদি এই মন্দিরে পূজারী হিসেবে রাখা যায় না, তাহলে খুব অল্প দিনেই তিনি আমাদের এই শ্যামামাকে জাগরিত করতে পারবেন, অর্থাৎ তার ভেতরে মৃন্ময়ী মূর্তিকে চিন্ময়ী মূর্তিতে পরিণত করতে পারবেন, মাকে তিনি জাগ্রত করতে পারবেন। এইটি তিনি রানী রাসমণিকে বললেন। প্রভুর নির্মিত শিব বৃষ দর্শনে উঠে মথুরের ভক্তি প্রভুর চরণে। তার যে ছাঁটটি তৈরি করেছেন সেইটি দেখে এত ভালো লাগছে যে ঠাকুরের চরণের প্রতি বা ঠাকুরের প্রতি তার শ্রদ্ধা ভক্তি উতলে উঠছে। তাড়াতাড়ি বাহিরে আসিয়া শ্রী মথুর, দেখিলা অদূরে অদূরে সহৃদয় ঠাকুর। রানীমাকে ওইটি দেখিয়ে তারপরে তাড়াতাড়ি বাইরে এলেন, কোথায় যিনি বানিয়েছেন তাকে দেখি তো। বাইরে বেরিয়ে এসে দেখলেন হৃদয় ভাগ্নে হৃদয়ের সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব দূরে দাঁড়িয়ে গল্প করছেন বা হাঁটাহাঁটি করছেন, আপনার নিজ মনে আর কি এদিক ওদিক ঘোরাঘুরি করছেন এবং ভাগ্নের সঙ্গে গল্প টল্প করছেন। এরকম অবস্থায় মথুরবাবু ওনাকে দেখলেন। পরস্পর নানা কথা প্রশস্ত উঠানে ভ্রমিছেন প্রভুদেব আপনার মনে, লোক দিয়া প্রভু স্থানে পাঠায় বারতা, বাসনা তাহার সঙ্গে কহিবেন কথা। যাইতে না চান প্রভু মথুরের কাছে, পুরীতে থাকিতে তাই জেদ ধরে পাছে। মথুর না ছাড়ে বার্তা প্রেরে বারবার, ততই করেন প্রভুদেব অস্বীকার। অবশেষে সহোদর শ্রীরাম কুমারে, করে মহা অনুরোধ লয়ে যেতে তারে। রাখিয়া জ্যেষ্ঠের আজ্ঞা প্রভু গুণধর, উপনীত হইলেন মথুর গোচর। তিনি ডেকে পাঠালেন লোক দিয়ে, যাও তো ওই ওনাকে নিয়ে আসো তো। কিন্তু ঠাকুর বুঝেছেন, তিনি বলছেন না, গেলে পরে এই মন্দিরে থাকার জন্য আমায় জেদাজেদি করবে। তিনি তো কোনো কিছুতে আবদ্ধ হতে চান না, মুক্ত স্বভাব আগাগোড়া। তাই যতবার মথুরবাবু ডেকে পাঠাচ্ছেন ততবার তিনি অস্বীকার করছেন। শেষমেশ রামকুমার তার দাদাকে দিয়ে ডেকে পাঠিয়েছেন, যখন দাদার কথা রাখতে অবশেষে ঠাকুর এসে মথুরবাবুর সামনে দাঁড়ালেন। আজকের পুঁথিপাঠ এতটুকুই রইল। আগামী দিনে দেখব ঠাকুর এবং মথুরবাবুর সঙ্গে কথোপকথন। জয় ঠাকুর।